কলোরাডো যুক্তরাষ্ট্রের শীতকালীন পর্যটন গন্তব্য হিসাবে বিখ্যাত। শীতকালে এখানে পর্যটকদের জন্য যে সমস্ত অভিজ্ঞতা অপেক্ষা করে তা সত্যিই অনন্য। বরফে ঢাকা পাহাড়, স্কিংয়ের সুযোগ, বন্যপ্রাণী ও প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে মিলেমিশে চমৎকার এক অভিজ্ঞতার সৃষ্টি করে। এই সুন্দর অভিজ্ঞতা অর্জনের একটি বিরল সুযোগ আমাদের কাছে ধরা দিয়েছিল গত নভেম্বরের শেষ দিকে। সেই অভিজ্ঞতাই গত কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের এই ট্রিপে প্রথমে ছিল 1250 মাইলের একটা লম্বা ড্রাইভ ইউনিয়ন সিটি ক্যালিফোর্নিয়া থেকে ব্রেকেনরিজ কলোরাডো। এই লম্বা ড্রাইভটা আমরা নন স্টপ করেছিলাম, আমি আর আমার ছেলে মিলে। ব্রেকেনরিজে পৌঁছে আমরা দেখেছিলাম তুষারে আবৃত একটি শহর, দেখেছিলাম একটি সুন্দর নদী আর স্কি রিসর্টে স্কিয়ারদের উন্মাদনা। তারপর আমেরিকার সবচেয়ে উঁচু টানেলের মধ্যে দিয়ে আমরা চলে গিয়েছিলাম ডেনভার। সেখানে শপিং করে চলে গেছিলাম আরও একটি সুন্দর পাহাড়ি শহর এস্টেস পার্ক। এই ছবির মতো পাহাড়ি শহরটিকে পায়ে হেঁটে ঘুরে দেখেছিলাম। এই শহরটিকে আবার বলা হয় রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বার দিয়ে আমরা সেই রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের গহ্বরে ঢুকে গিয়েছিলাম। দেখা পেয়েছিলাম এক ঝাঁক বন্যপ্রাণীর আর সুন্দর বরফে ঢাকা পর্বতশৃঙ্গের। এই সুন্দর ট্রিপটির শেষ দিনে আমরা চলে এসেছি, আর আজকে আমরা আবার ড্রাইভ করে ফিরে যাব কলোরাডো স্টেটের এস্টেস পার্ক থেকে আমাদের বাড়ি ক্যালিফোর্নিয়াতে। শীতকালে বেড়াতে আসার সুযোগ। এই যে এতক্ষণ ভরা এই গ্লাসটাকে আমরা পরিষ্কার করলাম, পুরো আইস জমে গেছিলো। পুরো আইসটাকে স্প্রে দিয়ে মেল্ট করে শাবল দিয়ে ঘষে ঘষে সরানো হলো। এখনো করে যাচ্ছে। পুরো বরফ সাফ টাপ করে এই 5:45 না, হ্যাঁ 5:45 স্টার্ট করলাম। বাপরে, আস্তে আস্তে পুরো বরফ হয়ে গেছে। মোটামুটি 35 মাইলের মতো চলে এসেছে। এর মধ্যে একটা ইনসিডেন্ট হয়ে গেছিল, গাড়িটা প্রায় কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। মোটামুটি কন্ট্রোল ম্যানেজ করা গেছে। প্রচণ্ড বরফ পড়েছে রাস্তায়, চারদিকে শুধু বরফ আর বরফ। এই জায়গাটা একটু বেটার লাগছে। একটা ক্যানিয়নের মধ্যে দিয়ে আসলাম, এই জায়গাটা বেশ ভয়ঙ্কর ছিল। আকাশে আলো পড়তে শুরু করেছে, রাস্তা একটু ম্যানেজেবল মনে হচ্ছে। এখান থেকে 60 মাইল সোজা যেতে হবে। চারিদিকে সাদা আর চাদর মেটে দেওয়া হয়েছে, স্নো আর স্নো। কাল রাতে ভালো স্নোফল হয়েছে এরিয়াতে। আমাদের এস্টেস পার্কেও তো ভালো স্নোফল হয়েছিল, তার জন্য গাড়িটাকে সাফ সুতরা করে তারপরে বেরোতে হলো। রাস্তায় একবার ট্র্যাকশনের প্রবলেমে গাড়িটা স্কিড করে যাচ্ছিল, কোনো রকমে সামাল দেওয়া গেছে। বাকিরা এবার একটু একটু ঘুমানোর চেষ্টা করছে। চারদিকটা অপূর্ব সুন্দর, পুরো সাদা। নতুন চ্যালেঞ্জ, বেশ এই জায়গাটা বেশ কুয়াশাচ্ছন্ন, রাস্তাটা দেখা যাচ্ছে না।
আসতে আর 32 মাইল বাকি আছে, তারপরে থেকে ফ্রিওয়ে শুরু হবে। আর আমরা প্রায় ওয়াইমিং এর বর্ডারে এসে গেছি। আমরা এখনো কলোরাডোতেই রয়েছি। কলোরাডো আর ওয়াইমিং এর বর্ডার আর হয়তো মাইল 10-এর মধ্যেই হবে। লামায়ের অ্যাকচুয়ালি ওয়াইমিং স্টেটের মধ্যে পড়ে। এইমাত্র আমরা কলোরাডো ছেড়ে ওয়াইমিং স্টেটে ঢুকে পড়লাম। স্পিড লিমিট 65 থেকে 70 মাইল হয়ে গেল। তবে আমি একটু স্লোই যাচ্ছি, কারণ দেখা যাচ্ছে রাস্তার দুপাশে ভালো বরফ জমে আছে। আর একটা নতুন চ্যালেঞ্জ, রাস্তাটা ঠিক আছে কিন্তু অর্ধেক রাস্তায় পুরো বরফ জমে গেছে, জমে আইস, ব্ল্যাক আইস হয়ে গেছে। ওর উপর দিয়ে গেলেই গাড়ি স্কিড করছে। তাই শুধু এই যে যে জায়গাটুকু কালো দেখা যাচ্ছে, শুধু এই জায়গাটুকু থেকে গাড়ি চালানো যাচ্ছে। তাও একটু বাদিক ডান দিক হলে একটু বোঝা যাচ্ছে যে গাড়িটা একটু স্কিড করছে। তাই দেখলাম এরকম কতগুলো অ্যাক্সিডেন্ট, এরকম গাড়ি কন্ট্রোল হারিয়ে উল্টে পড়ে আছে। যেমন বলেছিলাম আমাদেরটাও এরকম হতে পারত, করুণাময়ের আশীর্বাদে সেটা অ্যাভয়েড করা গেছে। লামায়ার আসতে আরো 4 মাইলের মতো আছে। সেখানে রাস্তা পুরো বরফ জমে আছে, বরফটা একেবারে জমে স্নো পড়ে বরফ জমে সেটা আইস হয়ে গেছে। ম্যাভরিক গ্যাস স্টেশন, লামায়ের, ওয়াইমিং, এখানে দাঁড়ালাম। রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে আমি একটু দেখাচ্ছি, এখানে ওই সেম অবস্থা, রাস্তা পুরো সাদা হয়ে গেছে। এই যে যেদিকেই দেখানো যায় শুধু সাদা রাস্তা। এখান থেকে আমরা ফ্রিওয়ে নেব, ওই যে ফ্রিওয়েটা দেখা যাচ্ছে, I-80। এখানে আবার নতুন চ্যালেঞ্জ, প্রচন্ড হাওয়ার বেগ, 40 মাইল গতিবেগে হাওয়া বইছে এখানে, মানে অলমোস্ট হাফ ঝড়। গাড়ি মোটামুটি টানছে ডান দিকে। রাস্তায় আবার বরফ সরাচ্ছে, ওই যে ট্রাকটা, বরফ আর আমাদের পিছু ছাড়ছে না। লাস্ট ব্রেকের পরে 1 ঘন্টায় মোটামুটি 70 মাইলও আসেনি, 65 মাইল এসছি। এখানে 80 স্পিড লিমিটের রাস্তা, 90 মাইল আসার কথা। রাস্তায় অনেকগুলো অ্যাক্সিডেন্টের মধ্যে এটাও মনে হচ্ছে একটা, এরকম অ্যাটলিস্ট 10খানা দেখলাম। রাস্তার উপর দিয়ে
I-80 ধরে আরও কিছুক্ষণ চলবার পর আমরা আমাদের দ্বিতীয় স্টপে দাঁড়াবো বলে ঠিক করলাম। সেই জায়গাটার নাম হচ্ছে রক স্প্রিং। এক্সপিরিয়েন্স ড্রাইভার হওয়ার জন্য সকাল থেকে আমি গাড়ি চালাচ্ছিলাম, এইখান থেকে আমার ছেলে ড্রাইভ করা শুরু করবে। গ্যাস স্টেশন আবার রক স্প্রিং, ওয়াইমিংয়ের একটা ছোট্ট শহর। এখানকার কোনাকো গ্যাস স্টেশনে দাঁড়িয়েছি, রিফুয়েলিং চলছে। মনে হচ্ছে রূপের লাখ কাজে লেগেছে। রূপ ড্রাইভ করা শুরু করার পরে থেকে রাস্তা ফটফটে ফাঁকা, বরফের চিহ্ন মাত্র নাই। সো গুড লাক, কন্টিনিউয়ার গুড লাক। আমরা ওয়াইমিং ক্রস করে উল্টা ঢুকে পড়লাম। এখান থেকে সল্ট লেক সিটি আর 78 মাইল দূরে, 78 মাইল দূরে। এসে গেছে সল্ট লেকের কাছাকাছি, সল্ট লেক সিটি, আর এখান থেকে 30 মাইলের মতো। পার্ক সিটির কাছাকাছি এই এরিয়াটি বেশ উচ্চতায় অবস্থিত, অ্যারাউন্ড 6000 ফিট উচ্চতায়। আর এইখানে রয়েছে সল্ট লেকের কাছাকাছি অবস্থিত পার্ক সিটি আর ডিয়ার ক্রিক স্কি রিসর্ট। জন্য আলাদা রাস্তা কেটে যাবে। এখানে একটা প্রিমিয়াম আউটলেটও রয়েছে, যে ভাতের বাদিকে অরেঞ্জ কালারের ছাদওয়ালা যেটা, সেটা একটা প্রিমিয়াম আউটলেট। এখানে ক্রিসমাস ট্রি নিয়ে যাচ্ছে গাড়ির ছাদে। সল্ট লেক প্রায় এসে গেছি আমরা। মাইলের মতো আছে সল্ট লেক। এই জায়গাটা থেকে সল্ট লেক সিটি দেখা যাচ্ছে মোটামুটি। একটু ডান দিকে এসে যে ভ্যালিটা দেখা যাচ্ছে সেটাই অ্যাকচুয়ালি সল্ট লেক সিটি। ওদিকে একটা পাহাড়, আমরা একটা পাহাড়ের মধ্যে অলরেডি আছি। সল্ট লেক সিটি মোটামুটি 4500-5000 ফিট উচ্চতায় অবস্থিত, হতো একবার প্লেন ল্যান্ড নয়।
5,000 একটু কম, 4,500 ফিটের মতো। এক্সিট নিয়ে নিলাম ট্রিপের জন্য পান্ডা এক্সপ্রেস, চাইনিজ খাবার। পান্ডা এক্সপ্রেস খেয়ে তারপর আবার স্টার্ট করা হবে। গ্রুপ গেছে এই পান্ডা এক্সপ্রেসে নিতে, আমি একটু গাড়িতেই রয়েছি। এটা একটা শপিং সেন্টার, এখানে ওল্ড নেভি, লফট, নোডলস এক্সপ্রেস, বার্নস অ্যান্ড নোবেলস, বুকশেল অ্যান্ড ম্যানস ওয়্যার হাউস এটা রয়েছে। সল্ট লেকের ওয়েস্ট পার্টে আমরা এসে একটা গ্যাস স্টেশনে দাঁড়ালাম। এখান থেকে এবার আমরা চলে যাবো আরও 300 মাইল, উইন্ডোভার ক্রস করে নেভেদায় আবার নেক্সট স্টপ হবে। সল্ট লেক থেকে ছাড়বার ঘন্টাখানেক পর আমরা এখন পাস করছি সল্ট লেকের পাশে যে অবস্থিত বর্নেভিল সল্ট ফ্ল্যাট। এই জায়গাটা ইউজ করা হয় অনেক স্পিড রেকর্ড ভাঙবার জন্য। সল্ট ফ্ল্যাটের একটু পরেই আমরা উটা প্রদেশ ক্রস করে ঢুকে গেলাম নেভেদা প্রদেশে। এই নেভেদা প্রদেশের উইনোবুকা নামক একটি জায়গার কাছাকাছি আমরা একটা গ্যাস ফিলের জন্য দাঁড়িয়েছিলাম। এই ট্রিপে আমাদের শেষ গ্যাস ব্রেক, পেট্রোল ব্রেক এই ফার্নলে বলে একটা জায়গা, এটা রেনো থেকে 30 মাইল আগে। তো এখান থেকে আমাদের বাড়ি 275 মাইল, 275 মাইলের মতো। বেশ সকালবেলা কলোরাডো প্রদেশের এস্টেস পার্ক থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। তারপর ক্রমে ক্রমে ওয়াইওমিং, উটা, নেভেদা প্রদেশ পার হয়ে আবার আমরা পৌঁছে গেলাম আমাদের ক্যালিফোর্নিয়া রাজ্যে। এখান থেকে আরও প্রায় 3 ঘন্টা ড্রাইভিং বাকি। তবে না, আজকের যাত্রাপথের ভিডিও আমরা এখানেই শেষ করব। আজকের ভিডিওটি শেষ করবার আগে আপনাদের আমাদের আগামী সিরিজের এক্সাইটিং আর রোমাঞ্চকর ভ্রমণে আমাদের সঙ্গী হবার জন্য আমন্ত্রণটা জানিয়ে রাখ। এর পরের সিরিজে আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি পৃথিবী বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নে। যাবার পথে ব্রায়ান হেড নামক স্কি রিসর্টে শীতকালীন স্পোর্টস আর স্নোবোর্ডিংয়ের উত্তেজনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এর কাছেই রয়েছে সিডার ব্রিক্স ন্যাশনাল মনুমেন্ট, যেখানে পাথুরে প্রাকৃতিক অ্যাম্পি থিয়েটারের সৌন্দর্যে আপনাদের মুগ্ধ করবে।
এরপর আমরা যাব ব্রায়াস ক্যানিয়ন ন্যাশনাল পার্কে, যেখানে আমরা দেখতে পাবো বিচিত্র হুডু পাথর আর রঙিন স্তূপগুলো। তারপর আমরা পৌঁছবো জায়ান্ট ন্যাশনাল পার্কে, যেখানে বিশাল পর্বত, ক্যানিয়ন, বন্য প্রকৃতি আমাদের কাছে অতুলনীয় হয়ে ধরা দেবে। তারপর সুন্দর লেক পাউল হয়ে পৌঁছবো অ্যান্টিলপ ক্যানিয়ন, যেখানে সূর্যের আলোকে এক অবিস্মরণীয় দৃশ্যের সৃষ্টি করবে ক্যানিয়নের মাঝখানে। ঘুরে দেখব হর্সবেন নামক একটি অত্যাশ্চর্য স্থান, যেখানে কলোরাডো নদী একটি পাথরের স্তম্ভকে মাঝে রেখে নিয়েছে একটি অসাধারণ বাঁক। এই কলোরাডো নদীর আরেক অবিস্মরণীয় সৃষ্টি গ্র্যান্ড ক্যানিয়ন দেখে নতুন বর্ষকে আলিঙ্গন করতে চলে যাব আমরা লাস ভেগাস। লাস ভেগাস শহরের চাকচিক্য ছাড়াও আমরা ঘুরে দেখব এই শহরের কাছে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা। নিশ্চয়ই শুনেই বেশ এক্সাইটিং লাগছে, থাকবেন তো আমাদের সাথে। আজকে তবে এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলকে জানাই শুভ বিদায়।